আজ বঙ্গভবন ছাড়তে পারেন মোহাম্মদ শাহাবুদ্দিন, উঠবেন গুলশানের বাসায়। গ্যাস সংকটে বাড়ছে উদ্বেগ, বন্ধ শতাধিক কারখানা, ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর, শহীদ সন্তানের স্মৃতি আঁকড়ে বাঁচার চেষ্টা বাবা মার, শূন্যতায় বন্ধুরা। ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা, 36 দিনের আন্দোলনে বাজিমাত ককরোচ জনতা পার্টি। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। আজ বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। গেল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি শুরু করেন। কথা আছে, গুলশানের বাসায় উঠতে পারেন তিনি। সেখানে চলছে পরিচ্ছন্নতার কাজ। পদত্যাগ করা মেয়াদ শেষ হওয়ার প্রায় 21 মাস আগে বঙ্গভবন ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তীব্র গ্যাস সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত। পর্যাপ্ত সরবরাহের অভাবে শতাধিক কারখানায় বন্ধ হয়ে গেছে উৎপাদন। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বস্ত্র এবং তৈরি পোশাক শিল্পে। খাত সংশ্লিষ্টদের শঙ্কা, গ্যাসের সংকট দ্রুত সমাধান না হলে কঠিন হবে রপ্তানি আদের সরবরাহ। ফলে কমতে পারে বৈদেশিক বিনিয়োগ সহ পণ্যের অর্ডার। গ্যাসের অভাবে স্থবির শিল্প কারখানার উৎপাদন। দীর্ঘদিন ধরেই চলছে এই সংকট। তবে দুর্ঘটনায় মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পর গ্যাস সংকট হয়েছে আরও তীব্র। বর্তমানে চাহিদার মাত্র 58% গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর প্রভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, ময়মনসিংহের প্রায় 90% বস্ত্র ও তৈরি পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে। স্বাভাবিক উৎপাদন ব্যবস্থা চালু রাখতে যেখানে ন্যূনতম 10 PSIG চাপ প্রয়োজন, সেখানে অধিকাংশ কারখানায় পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 1.5 PSIG। কোনো কারখানায় গ্যাসের চাপ কমে নেমে যাচ্ছে 0.5 PSIG-তে। বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে কারখানা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, গ্যাসের অভাবে সারা দেশে অন্তত 120টিরও বেশি স্পিনিং মিলের উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাসের বিকল্প হিসেবে জ্বালানি তেলে জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালাতেও বাড়ছে খরচ। বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। 10-এর উপরে PSI থাকার কথা, গ্যাসের প্রেশার, সেখানে এখন রানিং এই অবস্থায় আছে 1-1-1-এর আশপাশে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় দেখা গেছে যে 70 থেকে 80%-এর মতো যেখানে প্রোডাকশন হওয়ার কথা, সেখানে আমরা হয়তো 30 থেকে 40% হয়তো বা লোড দিতে পারতেছি, বাকি লোড আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না। উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ। ফলে বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিল কিংবা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। গ্যাসের প্রেশারকে বাড়ানোটাই এটা হলো প্রথম একটা লক্ষ্য। এখন এটা কীভাবে হবে, এটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিতে হবে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। দর্শক, গ্যাস সংকটের আরও খবর জানাতে তেজগাঁ এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি সহকর্মী সাজ্জাদুল হকের কাছে, তিনি রয়েছেন তেজগাঁয়। সাজ্জাদ, এই সংকটের মাঝে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহক এবং যানবাহনের চাপ কেমন দেখছেন? মালিক পক্ষ কি বলছে? সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে আসলে ঘুরেছি এবং দেখেছি বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে গ্যাসের সংকটে। আর এখন এই মুহূর্তে যে ফিলিং স্টেশনে এসেছি, এটি আসলে মূলত তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত এবং এইখানে এসে দেখেছি গাড়ির মোটামুটি প্রচণ্ড চাপ আছে এবং গাড়ির সিরিয়াল এখান থেকে প্রায় 7 রাস্তার ওপার পর্যন্ত আসলে গাড়ির সিরিয়াল রয়েছে
কিন্তু গ্যাস এখান থেকে 9:30টার দিকে আসলে গ্যাস সরবরাহটা একেবারেই লাইনে একেবারেই কমে যায়। এই কারণে এখন মোটামুটি সরবরাহটা বন্ধ আছে। এজন্য এখানে যারা চালক আছেন তারা নানাবিধভাবে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছেন যে গ্যাসের এই সংকটটা দ্রুত সমাধানের জন্য তারা বলছেন। এবং এছাড়াও আমরা এই ফিলিং স্টেশনের যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না আসলে এই সংকটের কারণটা কি এবং কিভাবে আসলে এটা সমাধান হবে, এই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না এই ফিলিং স্টেশনে যারা দায়িত্বরত আছে। এছাড়াও আসলে আমরা যেটা মোটামুটিভাবে জানতে পেরেছি, গত সপ্তাহে যে আমাদের যে কক্সবাজারে যে মোটামুটি টার্মিনাল রয়েছে, এই টার্মিনালের একটি আসলে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই মূলত এই সংকটটা তৈরি হয়েছে। কারণ জাতীয় গ্রিডে যখনই গ্যাসের সরবরাহটা কমে যাওয়ার ফলেই এই সংকটটা তৈরি হয়েছে। আমি যদি একটু আপনার মাধ্যমে জানিয়ে দিই, সারা দেশে দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে প্রায় 4.5 মিলিয়ন ঘনফুটের মতো। স্বাভাবিক সময়ে জাতীয়ভাবে যে সরবরাহটা থাকে এটা 2700 থেকে 2800 মিলিয়ন ঘনফুটের মতো সরবরাহ থাকে। আর এই কক্সবাজারের মহেশখালীতে যে সমস্যাটা হয়েছে এলএনজি টার্মিনালে, এই ঘটনার পরে, এই অগ্নিকাণ্ডের পরে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আসলে জাতীয় সরবরাহটা বেশ খানিকটা কমে গিয়ে দাঁড়িয়েছে 2250 থেকে 2350 মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। আসলে মোটামুটি এমনি সময়ে, স্বাভাবিক সময়ে যে ঘাটতি তো থাকেই, তার উপরে আবার এই বিকল হওয়ার ফলে সরবরাহ কমে গিয়েছে। এখানে প্রায় 450 মিলিয়ন ঘনফুট আসলে গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। এই কারণেই মূলত এই সংকটটা তৈরি হয়েছে। এই সংকটের ফলেই আসলে নানাবিধভাবে ভোগান্তিতে আসলে পড়ছে নগরবাসী। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সহকর্মী রফিকুল ইসলাম খান রয়েছেন গাজীপুরে। রফিক, এই সংকটে গাজীপুরে জনজীবন কতটা দুর্ভোগে? ফিলিং স্টেশনগুলোর কি চিত্র আমাদের জানাবেন? আসলে আপনাকে যদি দুর্ভোগের কথা বলি, সেটি কিন্তু আসলে সীমাহীন। আমার পেছনে যে সিএনজি স্টেশনটি দেখছেন, সেই সিএনজি মুহূর্তে আসলে গ্যাসের প্রেসার রয়েছে 100, অর্থাৎ এই সিএনজি স্টেশনগুলোতে এমনিতে 100 আছে। অনেকেই কিন্তু যারা গ্যাস নিচ্ছে তারা কিন্তু আসলে যেটি বলছেন, এমনিতে যে গাড়িতে 1000 টাকার গ্যাস ঢুকে সেখানে কিন্তু মাত্র 300 টাকার গ্যাস নিতে পারছে। আসলে প্রেশার কম থাকার কারণে গাড়িতে গ্যাস ঢুকছে না। এমনিতে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস নিচ্ছে, আবার যে গ্যাস নিচ্ছে সেটি কিন্তু তাদের সারাদিন যাচ্ছে না। এমনিতে অন্য সময় কিন্তু একবার গ্যাস নিলে সারাদিন পার হচ্ছে, এখন কিন্তু 2 থেকে 3 বার নিতে হচ্ছে, সেটি তারা বলছেন। অন্যদিকে আসলে সিএনজি মালিক এবং বিভিন্ন শিল্প কারখানার যারা মালিক পক্ষ রয়েছে তারা যেটি বলছেন, তাদের কিন্তু উৎপাদন আসলে অনেক কমে এসেছে বিভিন্ন শিল্প কারখানার, বিশেষ করে যেখানে তাদেরকে 10 PSI গ্যাস দেওয়ার কথা তিতাসে, সেখানে কিন্তু তারা মাত্র 1 PSI পাচ্ছে। ফলে শিল্প কারখানার যে সমস্ত উৎপাদন রয়েছে সেই উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাসাবাড়িতেও কিন্তু রান্নাবান্নার সমস্যা হচ্ছে, বিভিন্ন জন বলছে। তো এমন পরিস্থিতিতে তিতাস বলছে, যেহেতু এলএনজি সংকট থাকার কারণে আসলে যে তাদের পাইপলাইন, সেই পাইপলাইনে গ্যাসের গেছে এবং কমে যাওয়ার কারণেই মূলত এই সংকট দেখা দিয়েছে। তারা ধারণা করছে হয়তো 2-1 দিনের ভিতরে যে এলএনজি সংকট রয়েছে সেই সংকট কেটে গেলে যে স্বাভাবিক গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, তখন আর এই থাকবে না। তখন আসলে তারা যে সমস্ত যাদের চাহিদা যেমন রয়েছে তেমন গ্যাস দিতে পারবে। অন্যদিকে যে সমস্ত সিএনজি স্টেশন এবং শিল্প কারখানা মালিক তারা আসলে অত কিছু শুনতে চায় না, তাদের উৎপাদন এবং তাদের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণ গ্যাসের তারা দাবি করছে। এই ছিল গাজীপুরের সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকটের খবর জানাতে রাজধানী এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর। রাজপথের রক্ত শুকিয়েছে, স্লোগান থেমেছে, কিন্তু থামেনি প্রিয়জন হারানো পরিবারগুলোর কান্না। প্রতিটি দিন তাদের কাছে নতুন শোকের। যে দরজা দিয়ে একদিন সন্তান বেরিয়েছিল, সেই দরজার দিকে আজও তাকিয়ে থাকেন বহু মা। কিন্তু অপেক্ষা আর ফুরোয় না, সেটি পরিণত হয়েছে চিরন্তন অপেক্ষায়। ইমতিয়াজ মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হিমু শিকদার। স্কুল ড্রেস পরিয়ে তো যে ছেলেগুলো যায়, কলেজে যায়, কলেজ থেকে আসে, এখান থেকে আমাকে দেখা হইলে সালাম দেয়, আন্টি কেমন আছেন। আমি বলতে পারবো না যে আমার কেমন লাগে। তো কোথায় আমার আলিফ, কোথায় আমার বাবা, কোথায়।
আমি নিজেকে প্রশ্ন করি আমার বাবা কোথায়, আমার বাবা কখন এসে আমাকে মা বলে ডাকবে। চোখের জলে সন্তানকে ফিরে পাবার আকুতি, যে ছিল মায়ের চোখের মণি। আলিফ আহমেদ সিয়ামের স্বপ্ন ছিল পাইলট হয়ে মাকে নিয়ে উড়ে যাবে হজে। সেই ছেলে আজ মায়ের কাছ থেকে দূরে চলে গেছে চিরতরে। আমি যদি মা পাইলট হই তাহলে তো খুব সহজ হলো যে তুমি তোমার ছেলের প্লেনে করে হজ করতে যাবে। তোমার মতো সৌভাগ্যবান মা আর কয়জনের হতে পারে বলো, যে তুমি আইতে আমার স্বপ্নও পূরণ হলো, আমি পাইলট হবো এবং তোমার স্বপ্নও পূরণ হলো। কি বলো, আইডিয়াটা কি খারাপ বলো মা? তাই আমি বলি না। সাভারের ইসলামনগরের বাসিন্দা হওয়ায় জাহাঙ্গীরনগর স্কুলে ভর্তি হতে চেয়েছিল আলিফ। সেখানেও ছিল কোটার বাধা। সেই আক্ষেপ থেকে 15 বছরের আলিফ ছুটে গিয়েছিল কোটা বিরোধী আন্দোলনে। ওখানে আমি ওকে ছোটবেলায় পরীক্ষা দিয়েছিলাম, ওর স্বপ্ন স্কুলে পড়বে। তো ওখানে কোটার কারণে ও মেধা দিয়ে চান্স পায়নি। এই যে ছোটবেলা অনের যে একটা ক্ষোভ, এটা ওর ভিতরে আস্তে আস্তে ওটা পুষে রেখেছে এবং বড় হতে লাগলো। এই কোটা নিয়ে যেহেতু আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলনে আমাকে যোগ দিতেই হবে। 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির উত্তাল দিনে মায়ের বাধা মানেনি আলিফ। বলেছিল, হয় বীরের বেশে ফিরব, নয়তো শহীদ হয়ে। সেদিন কথা রেখেছিল সে। মাথায় গুলি নিয়ে নিথর দেহে ফিরে আসে মায়ের কাছে। অনেক বাবা আন্দোলনে যায় নাই, যাইতে দেয় না, আর আমি ছেলেকে নিয়ে আন্দোলন করছি। গুলি খাওয়ার পরে আন্দোলন ছিলাম, নিজের কষ্ট নিজের ভিতরে। জুলাইয়ের রাজপথে আলিফের পাশে থাকতো যে বন্ধু, আজ সে ভীষণ নিঃসঙ্গ। তার অপেক্ষা হয়তো হারিয়ে যাওয়া বন্ধু ফিরবে আবার। সারা দিন স্কুলে থাকতাম, সকাল 9টা বাজে স্কুলে গেলে 4টা বাজে বাসায় যেতাম। এই স্মৃতি ভোলার কোনো নাই, সম্ভাবনা নাই। সারাদিন একটা মানুষের সাথে যদি থাকি তাহলে হাজারো স্মৃতি মনের ভিতরে থাকে। আলিফের ঘরটা জুড়ে এখন শুধুই শূন্যতা। স্কুল ড্রেস পরে কেউ বলে না মা স্কুলে যাই। মা জানে এই ঘরের ছেলেটা আর ফিরবে না কোনোদিন। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রহ্লাদ যোশী। শনিবার তীব্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর কয়েক ঘন্টার মধ্যে প্রহ্লাদকে দায়িত্ব দেওয়া হয়। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্রর পদত্যাগপত্র গ্রহণ এবং নতুন মন্ত্রীর দায়িত্বের অনুমোদন দিয়েছেন। প্রহ্লাদ যোশী কর্ণাটকের লোকসভার এমপি। তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা খাদ্য ও গণবন্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। জন্মের ৭১তম দিনে বড় সফলতার মুখ দেখল ককরোচ জনতা পার্টি। এক যুগে অন্য কেউ যা পারেনি তাই করে দেখিয়েছে তারা। রাজপথে তাদের হুঙ্কার কাঁপন ধরিয়েছে গেরুয়া শিবিরে। সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন এটি প্রথম উইকেটের পতন, তবে এখানেই থামবেন না তারা। কয়েকদিনের ব্যবধানে জনপ্রিয় হয়ে ওঠে প্ল্যাটফর্মটি। জবাব চাওয়া হয় প্রধান বিচারপতির মন্তব্যের। পরিস্থিতি ঘোলাটে বুঝতে পেরে মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে দাবি করেন সূর্যকান্ত। তবে ততদিনে সরকারের সমালোচনায় সরব আরশোলারা। নিটের প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসতেই আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। পরীক্ষার কেলেঙ্কারির দায় কেন সরকার নেবে না, সে প্রশ্ন তুলেই রাজপথে নামে আরশোলারা। চান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। 20 জন যন্ত্রমন্ত্রে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। নেট দুনিয়া থেকে বাস্তবের মাটিতে নেমে প্রতিবাদ শুরু করেন অভিজিৎ, সৌরভ, আশুতোষরা। সহজ ছিল না রাজপথের সংগ্রাম। শুরুর দিনগুলোতে সরকারের তরফ থেকে আসেনি আলোচনার প্রস্তাব। পরিস্থিতি নতুন মোড় নেয় 20 জুলাই সংসদ অভিযানের ডাক দিলে। পুলিশি বাধায় সংসদ পদযাত্রায় ঘটে সহিংসতা। শিক্ষার্থীদের ওপর নিপীড়নের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। রূপালী পর্দায় তারকা থেকে শিক্ষাবিদ আর বিরোধীরাও সংহতি জানায় শিক্ষার্থীদের আন্দোলনে। নানা নাটকীয়তার পর অবশেষে সিজেপির দাবি মেনে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। রাস্তায় নেমে আন্দোলনের 36 দিনে প্রথম সাফল্য পায় ককরোচ জনতা পার্টি। সাংবাদিকতার ছাত্র থেকে রাজনৈতিক যোগাযোগের কৌশলবিদ অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা।
যিনি এর আগে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে কাজ করেছেন। 2020 থেকে 2023 সালে সামাজিক মাধ্যমে আপের প্রচার করতেন তিনি। প্রথমে যে 3 জন মুখপাত্র যোগদান করে তাদের মধ্যে বিজেতা দহিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সাংবাদিক সৌরভ দাস, সমাজ সৈনিক আশুতোষ রাঙ্কা, আফরিন নওয়াজ, দীপক বলিয়ান, রত্না সিংহেরাই আরশোলাদের প্রথম সারির মুখ। বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলে এক যুগে কোনো বিরোধী করতে পারেনি শক্ত অবস্থান, হয়নি সফল কোনো আন্দোলনও। তবে সে কাজই এবার করিয়ে দেখিয়েছে সিজেপির আরশোলারা। রাজপথে যাদের হুঙ্কার কাঁপন ধরিয়েছে গেরুয়া শিবিরে। ভবিষ্যতে সরকারের অনিয়ম নিয়ে আবারও মাঠে নামার প্রত্যয় সিজেপির, যে কারণেই ধর্মেন্দ্রকে প্রথম উইকেট বলছেন অভিজিৎ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।